সিলেট ভিশন টিভির নিয়মিত আয়োজন প্রবাসী স্বজন অনুষ্ঠানে সবাইকে স্বাগত। ফ্রান্সের প্যারিস থেকে আজকে আপনাদের সাথে আছি আমি তুফাইল শিপু। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন প্যারিস ভিশন নিউজ ডটকমের প্রতিষ্ঠাতা সম্পাদক, ইউরোভিশন নিউজ ডটকমের সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত বিশিষ্ট কমিউনিটি নেতা এম এ মান্নান আজাদ। মান্নান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। এটা হচ্ছে আমাদের প্রথম অনুষ্ঠান ফ্রান্সের সিলেট ভিশন টিভির। তো আপনার কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে এসে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আপনারা যে শুভ উদ্যোগ নিয়েছেন এই জন্য সিলেট ভিশন টিভি কর্তৃপক্ষকে আমি মোবারকবাদ জানাই এবং দর্শকদেরকে আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আপনার সাথে আমরা মূলত ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির অবস্থান নিয়ে মূলত কথা বলবো। তো আপনি কবে ফ্রান্সে এসেছেন? আমি প্রায় 20 বছর আগে এদেশে এসেছি, 2000 সনের জুলাই মাসে। তখনকার অবস্থা আর এখনকার যে অবস্থা ফ্রান্স বাংলাদেশি কমিউনিটির মধ্যে, এই আপনি কীভাবে মূল্যায়ন করবেন? তখনকার যে অবস্থা পেয়েছেন আর এখনকার যে অবস্থানে আছে বাংলাদেশ কমিউনিটি। ইনফ্যাক্ট তখন কমিউনিটি খুবই ছোট ছিল। আমরা একজন আরেকজনকে জানতাম, চিনতাম, একসাথে বসে চা খাইতাম, খুব বেশি আন্তরিকতা ছিল। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি থেকে শুরু করে সকল দল ও মতের লোকেরা এক টেবিলে বসে চা খাইতাম, বিকেলে একসাথে আড্ডা দিতাম। একটা আন্তরিকতা ছিল, হৃদ্যতা ছিল। এখন কমিউনিটি বড় হয়েছে, হাজার হাজার মানুষ এদেশে আসছে, সে আগের সেই আন্তরিকতাটা অনেকটা কম। আর সেই সাথে কিছুটা মানে কমিউনিটি বড় হওয়ার কারণে যা হয় সেই ধরনের অনেক কিছু নতুন করে দেখা দিয়েছে। আচ্ছা, আমরা যদি জানতে চাই যে এখন ফ্রান্সে বর্তমান বাংলাদেশি কমিউনিটি কতজন বাংলাদেশি বসবাস করছেন ফ্রান্সে? সঠিক কোনো পরিসংখ্যান নাই, তবে অফরা এবং কমিশনে এদেশে যারা আসে তারা সকলেই প্রথমে এসে রাজনৈতিক আশ্রয় চায়। এই হিসাবে একটা হিসাব আছে কমিশনে এবং অফরায়। সেই হিসাব অনুযায়ী প্রায় 50,000-এর মতো বাংলাদেশি এদেশে আছে। কেউ কেউ বলেন এর চেয়ে একটু বেশি, কেউ কেউ বলেন একটু কম। তো সঠিক পরিসংখ্যান নাই, কিন্তু আমার মতে 50,000-এর মতো আছে। তো আমরা যদি দেখি ব্রিটেনে বা আমেরিকায় যে বাংলাদেশিটা কমিউনিটি তৈরি হয়েছে, একটি শক্তিশালী কমিউনিটি, তো আপনার মতে কি ফ্রান্সে এরকম কি কমিউনিটি তৈরি হয়েছে? কমিউনিটি তো অবশ্যই আছে, কিন্তু কমিউনিটির যে সমস্ত উপকরণ সেগুলি হয়তো পরিপূর্ণভাবে নেই। অন্যান্য জায়গায় যেমন আমি আরব আমিরাতে ছিলাম, সেখানে আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন, যেটা একমাত্র বাংলাদেশি কমিউনিটি অর্গানাইজেশন, সেটা আমি 2 টার্মের জেনারেল সেক্রেটারি ছিলাম। সেখানে আমি যখন ছিলাম তখন প্রায় 5 লক্ষ লোক ছিল, এখন প্রায় 15 লক্ষ লোক আমিরাতে। আমাদের সকলের একটাই সংগঠন ছিল এবং একটা আমব্রেলা সংগঠনের আন্ডারে আমরা সবাই ছিলাম। সেই জিনিসটা এখানে নেই। এখানে কোনো বাংলাদেশ অ্যাসোসিয়েশন নেই, যেটা একসময় ছিল আমাদের কামাল মাস্টার সাহেবের নেতৃত্বে, লৈলুস ভাইয়ের নেতৃত্বে। সে ধরেন প্রায় 20 বছর আগে, 25 বছর আগে। দুর্ভাগ্যবশত সেটা আর অ্যাক্টিভ নেই। ফলে বাংলাদেশিরা এখন একটা প্ল্যাটফর্মে নেই, মানে শতদা বিভক্ত হয়ে আছে, ঐক্য নেই। ফলে আমাদের কোনো ভয়েস নাই, আমাদের কোনো প্রতিনিধি নাই, আমাদের কোনো মুখপত্র নাই। অন্যদের সাথে কথা বলবে, এজন্য আমাদের কোনো মুখপত্র নাই। ফ্রান্সে যে জিনিসটা বেশি লক্ষ্য করা যায় যে বিভিন্ন জেলা কেন্দ্রিক, উপজেলা কেন্দ্রিক বা বিভাগ কেন্দ্রিক বিভিন্ন কমিটি আছে, কিন্তু আপনি যে জিনিসটা বলতেন যে বাংলাদেশের জন্য কোনো একটা সংগঠন নাই যেখানে আসে বাংলাদেশিরা কথা বলতে পারবে, এটা তো এটা কেন আসলে ঘটছে এরকম? এটা মূলত অনৈক্যের কারণে। আর ফ্রান্স যেহেতু রাজনৈতিক আশ্রয় নিয়েই বেশিরভাগ লোকেরা কাগজ করেছে, এটা কল্যাণ রাষ্ট্র। এখানে বেকার ভাতা আছে, ঘরের ভাতা দেওয়া হয়, কেউ বেকার থাকলে সে না খেয়ে মরে না। ফলে সবাই সলভেন্ট, কেউ কারো ধার ধারে না। এটা একটা বড় কারণ আমি মনে করি। আর এই জন্য মনে করে যে আমি আমার খাই, আমার পড়ি, আপনার কথা আমি শুনবো কেন? আগে আমাদের ভিতরে যেটা ছিল, আমরা মুরব্বীদের মান্য করতাম। আমাদের যারা প্রবীণ মুরব্বী ছিলেন তাদের কথা আমরা মানতাম, তাদের কথা শুনতাম। কিন্তু এখন কমিউনিটি বড় হওয়ার কারণে সেই জিনিসটা আগের সেই জিনিসটা এখন আর নাই। আর কমিউনিটি কোনো অর্গানাইজেশন না থাকার কারণে সবাইকে একই আমব্রেলার আন্ডারে এনে
যে কমিউনিটি প্ল্যাটফর্ম গঠন করার সেই উদ্যোগও নাই। এখন যদি কিভাবে একটা শক্তিশালী কমিউনিটি তৈরি করা যায়, যে জিনিসটা অভাব আছে সেটা কিভাবে আমরা ফিল আপ করতে পারবো? আমার জানা মতে শতাধিক আঞ্চলিক সংগঠন দেশে আছে, কিছু দেশভিত্তিক বা বেশিও হতে পারে, কিছু দেশভিত্তিক সংগঠনও আছে, কিন্তু সেগুলো দ্বিধা বিভক্ত, বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে আছে। এই জন্য আমরা যদি বলি যে আসুন সবাই মিলে একজন নেতাকে মেনে নেই, এটা হয়তো সহজ হবে না, কারণ এখানে নেতৃত্বের কুন্দল আছে। তো গায়ে মানে না আমি মরল একটা ভাব অনেকের ভিতরে আছে, আবার অনেক আছে খুবই সিনসিয়ার, তারা সিনসিয়ারলি ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম করতে চায়, কিন্তু তাদের সেই প্রচেষ্টা এখনো সফল হয়নি। এই জন্য আমার প্রস্তাব হলো, যদি এই সবগুলিকে ভেঙ্গে একটা করার চেষ্টা করা হয়, এটা সফল হবে না। আমরা মাঝখানে একটা উদ্যোগ নিয়েছিলাম ফেডারেশন করার, যখন এদেশে বাংলাদেশি লোকদের রাজনৈতিক আশ্রয় আবেদন করার ব্যবস্থাই বন্ধ করে দিয়েছিল বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা দিয়ে, তখন আমরা সবাই মিলে প্রায় 50টি সংগঠন মিলে একটা ফেডারেশন করেছিলাম। প্রত্যেকটা সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি সেটার মেম্বার ছিলেন, এবং তাদের 50টি সংগঠনকে নিয়ে একটা ফেডারেশন করেছিলাম। সেই ফেডারেশনের সেন্ট্রাল কমিটিতে ছিল 11 জন লোক, আমি তার ভিতরে অন্যতম একজন ছিলাম। এর প্রধান আহ্বায়ক ছিলেন আমাদের ডক্টর আব্দুল মালিক ফারাজি ভাই, আর মেম্বার সেক্রেটারি ছিলেন রেজা ভাই। তো সেই ফেডারেশনের মাধ্যমে আমরা 50টি সংগঠনকে ঐক্যবদ্ধ করে জোরালো আন্দোলন করেছিলাম। এই মনপার্নাস থেকে আমরা সুদূর ন্যাশনাল অ্যাসেম্বলি পর্যন্ত লং মার্চ করে গিয়ে আমরা স্মারকলিপি দিয়েছিলাম, আইনগত ব্যবস্থা নিয়েছিলাম। আমাদের সেই আন্দোলনের ফলে আজকে এরপরে হাজার হাজার বাংলাদেশি, হ্যাঁ হাজার হাজার বাংলাদেশি আমরা এখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার সুযোগ পাচ্ছি, হাজার হাজার লোক আশ্রয়ও পেয়েছে। এই যে ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল আমরা সেদিন দেখতে পেয়েছি, কিন্তু যে কোনো কারণে হোক এরপরে সেটা আর সামনে এগোয়নি। এখনো যদি আমরা সেই একক প্ল্যাটফর্ম না করে ফেডারেশন করার চিন্তা করি, প্রত্যেকটি অ্যাক্টিভ সংগঠন থেকে প্রতিনিধি নিয়ে একটা ফেডারেশন করি, এবং সেই ফেডারেশনের একক নেতা না করে 6 মাসের জন্য একজন হবেন, একজন প্রেসিডিয়াম বোর্ড করা হবে। সেই প্রেসিডিয়ামের মেম্বার যারা, তারা 6 মাসের জন্য একজন প্রেসিডেন্ট হবেন, মানে 6 মাসের বেশি তিনি থাকতে পারবেন না। আমরা সবাই যদি একটি ফেডারেশনের আওতায় যে সংগঠন যেগুলো আছে অলরেডি তৈরি হয়েছে, সেই সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন এদেরকে নিয়ে যদি একটা ফেডারেশন করা যায়, তাহলে আপনার মতে যে এই যে নেতৃত্বের যে প্রবলেমটা, এটা দূর হয়ে যাবে, এবং আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারবো। তখন কেউ নিজেকে ছোট মনে করবে না, মনে করবে আমিও ফেডারেশনের মেম্বার। আচ্ছা মনোহর ভাই, যে ফ্রান্সের যে মূলধারার যে রাজনীতি আছে, ওইখানে আমাদের বাংলাদেশিদের অংশগ্রহণ কতটুকু আছে বা কিরকম অবস্থা? ফ্রান্সের মূলধারার রাজনীতিতে আমাদের অংশগ্রহণ খুবই কম। অবশ্যই এদেশে আমাদের কমিউনিটিও খুবই নতুন। এই 90-এর দশক থেকে আমাদের যাত্রা শুরু। 80-এর দশকে যারা আসছিলেন তারা ছিল হাতে গোনা, তারা উল্লেখযোগ্য কোনো সংখ্যা ছিলেন না। 90-এর দশক থেকে এদেশে লোকজন আসা শুরু হয়, এবং পরবর্তীতে হাজার হাজার লোক এদেশে আসছে, এখন সেই সংখ্যা 50,000-এর উপরে। আমরা বেশিরভাগই বাংলাদেশি রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি, বাংলাদেশি রাজনীতিকে কেন্দ্র করে কাদা ছোড়াছুড়ি, একজনের বিরুদ্ধে আরেকজনের বক্তব্য, এটা সেটা এগুলি নিয়ে ব্যস্ত থাকি, যেটা আমার দৃষ্টিতে মোটেই উচিত নয়। কেননা আমি বাংলাদেশে আমার ভোটাধিকারই নেই, আমি কাউকে ক্ষমতায় বসাতেও পারবো না, কাউকে ক্ষমতা থেকে নামাতেও পারবো না। তো যেখানে আমার কোনো ভোটাধিকার নেই, তার মানে আমার কোনো সে নেই। সেই দেশ নিয়ে মাথামাতি করে আমার প্রতিবেশীর সাথে, আমার ভাইয়ের সাথে মনোমালিন্য করার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। আমার মতে এদেশের মেইন স্ট্রিম পলিটিক্সে আমাদের অংশগ্রহণ করা উচিত। ইতিমধ্যে একজন আমাদের বাকি ভাইয়ের মেয়ে, সে প্রথম কাউন্সিলর হিসেবে মেরির কাউন্সিলর হয়েছে, এটা আমাদের জন্য মাইল ফলক। আমরা মনে করি তাকে অনুসরণ করে আমরা অন্যরা এগিয়ে যাওয়া উচিত, এদেশে কাউন্সিলর হওয়া উচিত, মেয়রের জন্য চেষ্টা করা উচিত, এমপির জন্য চেষ্টা করা উচিত, যেভাবে লন্ডনে, আমেরিকায়, কানাডায় বিভিন্ন জায়গায় হয়েছে। আমি যদি এখানে যদি কাউন্সিলর হতে পারি, এখানে যদি মেয়র হতে পারি, তাহলে আমি এদেশের কমিউনিটির সেবা দিতে পারবো। আর আমি যদি বাংলাদেশি একটা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি হই, তাহলে এদেশে আমার একটা ভাই যদি অসুবিধায় পড়ে, তাকে আমি কোনো সেবা দিতে পারবো না, কোনো প্রশাসনিক সেবা দেওয়া সম্ভব না। এই জন্য আমি মনে করি এদেশের মেইন স্ট্রিম পলিটিক্সে আমাদের অংশগ্রহণ করা উচিত।
আমাদের বাচ্চাদেরকে বাংলাদেশের রাজনীতিতে মানে ইনভলভ না করে তাদেরকে উৎসাহিত করা উচিত, তারা যাতে এদেশের মেইন স্ট্রিম পলিটিক্সে অংশগ্রহণ করে। এখানে আমাদের কমিউনিটির অনেকেই পড়াশোনা করছে এবং এই সংখ্যাটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। যেমন আমি এখন সেন্ট ডনিস ইউনিভার্সিটি একটা কোর্সে আছি, তো ওইখানে 36 জনের মধ্যে 19 জনই বাংলাদেশি। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তো তাদের ভবিষ্যৎ কি মনে করেন যারা এখানে পড়াশোনা করছে? এটা খুবই আশাব্যঞ্জক। আগে আমাদের, যেহেতু আমি বলছি কমিউনিটি তো নতুন, এই জন্য আগে আমাদের ছেলেমেয়েরা এদেশের ইউনিভার্সিটি থেকে খুব তেমন একটা ছিল না, কিন্তু ইদানিং আমাদের বেশ কিছু ছেলেমেয়ে স্কুল পর্যায়ে শেষ করে তারা ইউনিভার্সিটিতে পৌঁছে গেছে এবং ইতিমধ্যে অনেকেই লেখাপড়া শেষ করে মাস্টার্স করেছে, পিএইচডি করেছে এবং ভালো ভালো জব তারা নিয়েছে। ইভেন ইউনিভার্সিটি, এদেশে লেখাপড়া শেষ করে ইউনিভার্সিটির শিক্ষক হয়েছে, এটাও আমাদের জন্য গৌরবের বিষয়। তো আমি মনে করি আগামী 10 বছর পর এখন যারা আমাদের ছেলেরা ইউনিভার্সিটিতে আছে, মেয়েরা ইউনিভার্সিটিতে আছে, তারা একটা ভালো অবস্থানে চলে যাবে এবং এটা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক, গৌরবের বিষয়। এই জন্য আমাদের নিউ জেনারেশনকে এনকারেজ করা উচিত, উৎসাহ দেওয়া উচিত এবং তাদেরকে, প্রতিটি পিতামাতাদেরকে গাইড করা উচিত, যাতে করে তারা সঠিকভাবে লেখাপড়া শিখে মেইন স্ট্রিমের সাথে ইনভলভ হতে পারে, নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে, আলোকিত মানুষ করতে পারে। আচ্ছা, এদেশে যারা আমাদের নতুন প্রজন্ম গড়ে উঠছে, যারা এদেশের জন্ম অথবা একদম ছোটকালে এখানে বসবাস করছে, তাদেরকে বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানানোর জন্য আসলে আপনাদের কোনো উদ্যোগ আছে কি, বা আপনারা কি কোনো উদ্যোগ নিতে চান? আসলে এটা খুবই জরুরি। আমার শিকড়ের সাথে আমার সম্পর্ক থাকা উচিত। আমার বাচ্চাদেরকে তার শিকড়ের সন্ধান দেওয়া উচিত, তার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানানো উচিত। 1 নম্বর সেটা পারিবারিকভাবে করা উচিত, আর 2 নম্বর প্রাতিষ্ঠানিকভাবে করার খুবই ক্ষুদ্র কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য তেমন কোনো উদ্যোগ এখনো চোখে পড়ে না। তো এই জন্যে আমরা মনে করব যে এই ব্যাপারে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করা উচিত কমিউনিটির নেতৃবৃন্দের, যাতে করে আমাদের বাচ্চাদেরকে আমরা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচিত করতে পারি, তারা বুঝতে পারে, জানতে পারে যে আমরা একটা গর্বিত জাতি, আমরা মুক্তিযুদ্ধের মতো গৌরবজনক একটা সংগ্রামের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি, আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। এই ইতিহাস ঐতিহ্য আমাদের তাদেরকে জানানো উচিত, যাতে করে শিকড়ের সাথে সম্পর্ক থাকে। আমি যদি আপনাকে বলি যে একজন বাবা হিসেবে ফ্রান্সের এই ইউরোপের পরিবেশে একজন বাচ্চাকে আপনি কিভাবে নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন, একজন বাবা হিসেবে আপনি কি পরামর্শ দিতে পারেন? আসলে আমরা দেখেছি এখানে অনেকেই জানেন যে শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষা দিয়ে সঠিক মানুষ গঠন হয় না এই জন্যে যে পরিবেশ বৈরী পরিবেশে একটা বাচ্চা পরিবেশে থাকে 5-6 ঘন্টা এবং ম্যাক্সিমাম টাইমটা সে বাইরে থাকে, স্কুলে থাকে, কলেজে থাকে, ভার্সিটিতে থাকে। যাদের সাথে থাকে তাদের দ্বারা সে প্রভাবিত হয়, যে সমাজে সে বেড়ে উঠে সেই সমাজ দ্বারা সে প্রভাবিত হয়। ফলে একসময় দেখা যায় সে বাংলা ভাষাটাও জানে না, দিনদারি তার মাঝে মানে অনুপস্থিত, সে আল্লাহ রসুল সম্পর্কে কোনো তার ধারণা নাই। এবং অনেক বাবা গর্ব করে বলেন যে জানেন ভাইয়া, আমার ছেলে কিন্তু বাংলা জানে না। এটাকে তিনি খুব গৌরবের বিষয় মনে করেন। জানেন ভাইয়া, আমার ছেলে কিন্তু কোরআন পড়তে জানে না, সে ভালো ফসে জানে। এটা কিন্তু গৌরবের বিষয় নয়। গৌরবের বিষয় হলো সে ফসে পাশাপাশি কোরআনও জানে। এই দেশের ভালো ফরাসি নাগরিক হওয়ার পাশাপাশি সে একজন ভালো মুসলমানও, ভালো বাংলাদেশিও, এটার ভিতরে গৌরব। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সেই ব্যাপারে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়া দরকার। ইতিমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের গড়ে উঠেছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কমিউনিটি মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার। সেখানে 250-র অধিক ছাত্রছাত্রী লেখাপড়া করছে। সেখানে বেশ কয়েকজন শিক্ষক আছেন, শিফটে সেখানে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে। মেয়েদের জন্য ব্যবস্থা আছে, বয়স্কদের জন্য ব্যবস্থা আছে, ছোটদের জন্য ব্যবস্থা আছে। তো বাংলাদেশে যে সমস্ত মসজিদ আছে তার ভিতরে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ইসলামিক সেন্টারই সবচেয়ে বলিষ্ঠভাবে এই ভূমিকা পালন করে যাচ্ছে। আর ইদানিং নতুন করে একটা প্রতিষ্ঠান হয়েছে এমসি ইনস্টিটিউট, তাদেরও আমি মোবারকবাদ জানাই। আশা করি তারাও একসময় প্রতিষ্ঠিত হবে। আর যেগুলি ইসলামিক সেন্টার আছে, মসজিদ আছে, তাদেরও এগিয়ে আসা উচিত, যাতে করে আমাদের নৈতিক শিক্ষার জন্য আমরা উদ্যোগ নিতে পারি। বাচ্চাদেরকে আমরা ভালো ফরাসি হওয়ার পাশাপাশি ভালো মুসলমান হিসেবে গড়ে তুলতে পারি, ভালো নৈতিক
নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। আমি সবাইকে বলবো, আসুন আমরা আমাদের সন্তানদেরকে এদেশে ভালো করে ইন্টিগ্রেটেড করি, সেই সাথে সাথে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলি। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানতে চাইব যে ফ্রান্সে বাংলাদেশি যে পত্রিকা বা সংবাদপত্র এগুলো চর্চা কীরকম হচ্ছে বা কীরকম অগ্রগতি হচ্ছে এই ফ্রান্স থেকে প্রকাশিত প্রথম অনলাইন বাংলা পত্রিকা হলো parisvisionnews.com। এটার আমি প্রকাশক এবং সম্পাদক ছিলাম। এছাড়া eurovisionnews.com এখন চলছে। তার পাশাপাশি পরবর্তীতে আরও বিভিন্ন জন অনেকগুলি পত্রিকা করেছেন, যেমন ফ্রান্স দর্পণ, নবকণ্ঠ থেকে শুরু করে আরও অনেকগুলি পত্রিকা, অনলাইন পত্রিকা বেরিয়েছে। এবং ইদানিং প্যারিস টাইমস নামে আরেকটি নতুন পত্রিকা বেরিয়েছে। আমি তাদের সকলকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই, এবং কমিউনিটির লোকদের আমি আহ্বান করব যে তারা যেন এগুলির সাথে সহযোগিতা করেন, তারা নিজেরা যেন পড়েন এবং তাদের সন্তানদেরকেও যেন এনকারেজ করেন। তাহলে বিদেশের মাটিতে বাংলা ভাষার চর্চা এগিয়ে যাবে, এটা আমাদের জন্য হবে অনেক গৌরবজনক। ফ্রান্সের যে সাহিত্য চর্চা, যেটা যে একটা জাতি আসলে তার সাহিত্য সংস্কৃতি ছাড়া অচল বলা যায়, তো আমাদের এই কমিউনিটি সাহিত্য চর্চার দিকে কতটুকু অগ্রসর, সেই এদিক থেকে আমরা খুবই পিছিয়ে বলা যায়। এখানে পুরানা সাহিত্য সংগঠন ছিল বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, যেটা 2001 সনে প্রতিষ্ঠিত। আমি এটার অন্যতম প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট ছিলাম। পরবর্তীতে বিভিন্ন কারণে সেটা সক্রিয় নাই। এছাড়া সাহিত্য জমির নামে একটা সংগঠন গঠিত হয়েছিল, সেটাও আজকে এখন আর সক্রিয় নাই। পরবর্তীতে আরও ছোট ছোট অনেকগুলি সাহিত্য সংগঠন হয়েছে, কিন্তু এগুলির ভূমিকা চোখে পড়ার মতো নয়। একটি সাহিত্য পত্রিকাও বের হচ্ছে স্রোত নামে, আমি তাদেরকে মোবারকবাদ জানাই, এবং সেটাকে আরও বেশি গণমুখী করা উচিত, সবার অংশগ্রহণ সেখানে উচিত। সেটা জন্য অনেকে ইতিমধ্যে অভিযোগ তুলছেন, একপেশে হয়ে যাচ্ছে। এখন যদি বলি ফ্রান্স দেশ সম্পর্কে আপনার মূল্যায়নটা, আপনি কিভাবে মূল্যায়ন করেন ফ্রান্স? একটি কল্যাণ রাষ্ট্র, সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট। বিশ্বে যে কয়টি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট আছে, কল্যাণ রাষ্ট্র আছে, এর ভিতরে ফ্রান্স অন্যতম। এবং বলা যায় জনগণের সুযোগ সুবিধার দিক থেকে সম্প্রতি যে রিপোর্ট বেরিয়েছে, ফ্রান্স হলো বিশ্বে শীর্ষ 1 নম্বর দেশ। মানে তার জনগণের সুযোগ সুবিধা অন্য কোনো রাষ্ট্র এভাবে প্রোভাইড করে না যেভাবে ফ্রান্স করে। বিশেষ করে স্বাস্থ্য খাতে ফ্রান্স যে ইনভেস্ট করে, যে টাকা খরচ করে, এটা বিশ্বের আর কোনো দেশে এটা করা হয় না। বিলিয়ন ডলার্স তারা প্রতি বছর স্বাস্থ্য খাতে ব্যয় করে, এবং এখানে চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। তো এছাড়া অন্যান্য দিকে তাদের যে সুযোগ সুবিধা, তারা জনগণকে যে সেবা দেয়, এটার কোনো তুলনা নাই বললেই চলে। এদিক থেকে ফ্রান্সকে আমি খুবই ভালোবাসি, এবং তার চেয়ে বড় কথা সেটা হলো একটা মানবাধিকারের দেশ। এখানে মানুষের কথা বলার অধিকার আছে, বাক স্বাধীনতা আছে, রাজনীতির স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, যেটা অনেক দেশেই নাই। এদিক থেকে ফ্রান্সের ভূমিকা খুবই প্রশংসনীয়। এজন্যে সারা বিশ্বের কাছে ফ্রান্সের ভূমিকা খুবই প্রশংসনীয়। এই জন্য আমি ফ্রান্সকে খুবই ভালোবাসি। বিগত 20 বছর থেকে এই জন্যই এখানে আছি। এবং ইনফ্যাক্ট আমি যখন আরব আমিরাতে রাজনৈতিক সমস্যাগ্রস্ত হই, তখন ফ্রান্সকে আমি বেছে নেই এই কারণেই যে এটা মানবাধিকারের দেশ, এবং এখানে এসে আমি সেটাই পেয়েছি যে সত্যি এটা মানবাধিকারের দেশ। তো দেশের কোন সংবাদটা আপনাকে বেশি আনন্দিত করে, এবং কোন সংবাদ শুনে আপনি কষ্ট পান? ইনফ্যাক্ট দেশের যখন কোনো দুঃসংবাদ আসে, তখন আমার মনে হয় বাংলাদেশে যারা আছেন তাদের থেকে আমরা যারা প্রবাসী, তাদের মনে খুব বেশি কষ্ট পাই। কারণ আমি দেখেছি প্রবাসীদের ভিতরে দেশপ্রেমটা অনেক বেশি। প্রবাসীরা বাংলাদেশের জন্য রাত দিন পরিশ্রম করে, তারা রেমিটেন্স যোদ্ধা। গার্মেন্টস খাতের পরে সবচেয়ে বেশি ইনকাম এই খাত থেকেই হয়, এটার উপর নির্ভর করে এখন বাংলাদেশ চলছে। কিন্তু এদেরকে মূল্যায়ন করা হয় না।
হাজারো হতাশার বিড়ে কিন্তু ইদানিংকালে তরুণরা অনেক ভালো কাজ করছে এবং যেগুলো দেখে আসলে আমরা অনেক খুশি হই। তো এরকম কোনো সংবাদ কি আপনাকে আনন্দিত করে? অবশ্যই আমরা দেখছি ইদানিং সরকারি এই যে বাংলাদেশের যে প্রতি বছর যে প্রবৃদ্ধি, অর্থনীতিবিদরা বলছেন এটার পিছনে মূল চালিকা শক্তি হলো প্রায় 5% প্রবৃদ্ধি আসছে প্রাইভেট সেক্টর থেকে, এবং এর পিছনে একটা বড় উদ্যোগ হলো ইয়াংদের, তরুণদের। এই তরুণদের কারণে বাংলাদেশের প্রাইভেট সেক্টর খুবই উজ্জ্বল, সম্ভাবনাময়, এবং প্রায় বাংলাদেশে যেটুকু বার্ষিক প্রবৃদ্ধি হয় এর 5% প্রাইভেট সেক্টর থেকে আসছে। সরকারের সেক্টরগুলির ভূমিকা খুবই কম। এবং সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি গত 2-3 দিন আগে বাংলাদেশের তরুণরা নৈতিকতার দিকে ফিরে আসছে। তারা ড্রাগস ছেড়ে দিচ্ছে, তারা নেশা ছেড়ে দিচ্ছে, তারা নামাজি হচ্ছে। তো প্রথম আলোর পত্রিকার রিপোর্ট, বাংলাদেশের 96% তরুণ নামাজ পড়ে, এর ভিতরে 37% 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো এগুলি আমাদেরকে আনন্দিত করে যে আমরা নৈতিকতার দিকে ফিরে আসছি, আমরা দুর্নীতি থেকে ফিরে আসছি, আমরা ভালো মানুষ হওয়ার জন্য উদ্যোগ নিচ্ছি। নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক ভালো খবর। তো আমরা একদম সর্বশেষ আপনার কাছে জানতে চাইব যে ফ্রান্সে যারা বাংলাদেশি কমিউনিটি বসবাস করছে তাদের প্রতি আপনার পরামর্শ কি? ফ্রান্সে বাংলাদেশের কমিউনিটির কাছে আমার আবেদন, আমরা এদেশে আসছি বিভিন্ন কারণে, এবং মূলত আমাদের টার্গেট আমাদের সন্তানগুলিকে মানুষ করা, তাদের ভবিষ্যতের জন্য কাজ করা। তো আমরা যেন আমাদের সন্তানদেরকে মানুষ করার ক্ষেত্রে যেন আমরা সর্বাধিক গুরুত্ব আরোপ করি। আমাদের যে টাকা পয়সা যেগুলি আছে সেটা যেন আমরা আমাদের সন্তানদের পিছনে ইনভেস্ট করি। আমি যদি বাংলাদেশে বিল্ডিং বানাই, বাংলাদেশে ইনভেস্ট করি এবং বাংলাদেশে বড় বড় দালান তৈরি করি, এটা বৃথা যাবে, এটা আমার কোনো কাজে লাগবে না। আমি যদি এদেশে আমার ছেলেমেয়ের পিছনে ইনভেস্ট করি, আমার ছেলেটাকে ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছাই, আমার ছেলেটাকে মেইন স্ট্রিম শিক্ষায় শিক্ষিত করি, সেই সব পাশাপাশি যদি তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলি, তার ভিতরে নৈতিকতা সৃষ্টি করি, তার ভিতরে ইসলামিক নৈতিকতা তৈরি করি, তাহলেই একদিন সে আমার নাম রাখবে, বাবার নাম রাখবে। আর এটা না করে যদি আমি শুধু শুধু টাকার পিছনে ছুটি, তাহলে দেখা যাবে শেষ পর্যন্ত আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। তো নাজিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডিয়ার ভিউয়ার্স, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমাদের সাথে থাকবেন। আবারও দেখা হবে।